হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? বেশি কথা বলবো না, আপনাদের জন্য রাত অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। আপনার সরল মনের সহযোগিতা কামনা করছি। তো চলুন গল্পে যাওয়া যাক। রাত 11:30 বাজে। 10 থেকে 12 ফুটের একটা বেডরুম। নিতান্তই সাধারণ নিম্ন মধ্যবিত্তের ছাপ স্পষ্ট। একটা ছোট নাইট ল্যাম্প জ্বলছে, একটা ফ্যানও ঘুরছে মাথার উপর। আর নিচে 6 ফুটের একটা বিছানা। সারা ঘর জুড়ে থপ 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 কোমল কণ্ঠের কথোপকথন আর আবেগমা হাসির আওয়াজে ঘর ভরে যাচ্ছে। বিছানার উপর দুজন অসম বয়সী নারী পুরুষ আনন্দময় স্মৃতিচারণে মগ্ন। মহিলা, এই জন্যই তোমাকে আমার কাছে আসতে বলি না। যা বলো তা একটু ধীরে বলো, আমি সব বুঝতে চাই। যুবক, ধুর, চুপ করো তো। চুপচাপ আমার পাশে এসো। কি আপন তুমি? চম্পা রানী, আমার ভালোবাসার রানী। বলতে বলতে যুবকটি মহিলার কাঁধে আলতো করে হাত রাখল আর নিজের বাহু দিয়ে তাকে স্নেহের সাথে জড়িয়ে ধরল। যুবকের সারা মুখে পরম আনন্দ আর গভীর ভালোবাসার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। দুজনেরই সারা মন আনন্দে উদ্বেলিত। মহিলাটির বয়স প্রায় 5 আর যুবকটির বয়স 3-1-3-2 হবে। প্রায় 1-5 মিনিট ধরে যুবকটি মায়ের মতো স্নেহময় মহিলাটির সাথে গল্প করে স্মৃতি ভাগাভাগি করে চলেছে। তবু তার থামার কোনো লক্ষণ নেই। কিন্তু এই 5 বছরের কোমল মন নিয়ে মহিলাটি বা আর কতক্ষণ পাল্লা দিতে পারবেন? তিনি ক্রমাগত হাসছেন আর যুবকের প্রতিটি আবেগময় কথার সাথে খুশিতে চেঁচিয়ে উঠছেন। আনন্দময় এই মধুর সম্পর্কটা ঘর্মাক্ত পরিবেশেও যেন নতুন প্রাণ যোগাচ্ছে। কিন্তু কি আর করবেন? তিনি জানেন, প্রতি রাতের মতো যতক্ষণ না যুবকটি প্রশান্ত হচ্ছে ততক্ষণ তার স্বস্তি নেই। যাই হোক, এভাবে আরো বেশ কিছুক্ষণ কথা বলে, মনের আবেগ ভাগাভাগি করে, গল্প করে ওনার পাশে যুবকটি প্রশান্ত হয়ে শুয়ে পড়ল। যাক, আজকের মতো ওনার স্বস্তি। একটু পরে বিছানা থেকে নেমে উনি বাথরুমে চলে গেলেন। আনন্দমা মুহূর্তে ওনার মনটা সতেজ হয়ে গেছে। নিজেকে পরিষ্কার করে এসে এবার একটু শুতে তো হবে। সত্যি উনি এখন বেশ ক্লান্ত। এদিকে সকালে উঠে রান্না আর ঘরের কাজও তো অনেক আছে। বন্ধুরা হয়তো শুরুটা পড়ে ভাবছেন, এরা কারা, কি এদের সম্পর্ক? ধীরে ধীরে সবই জানবেন। আরে, জানানোর জন্যই তো এখানে আমার এই কাহিনীর অবতারণা। নমস্কার বন্ধুরা, এই ফোরামে আমি নতুন। তাই প্রথমেই সব বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই হয়তো এখানে খুব সুন্দর করে নিজের মতো করে নিজেদের জীবনের আবেগ ভাগাভাগি করছি। আমার নিজেরও এখানে সেই কারণেই আসা। এখানে কিছু গল্প পড়েছি, ছবিও দেখছি আর আনন্দ করছি। তাই গত কয়েকদিন ধরে মনে হলো, শুধু ফ্যান্টাসি কেন, হয়তো বাস্তবেও অনেকেই আছে যাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, আমি গভীর পারিবারিক ভালোবাসার কথাই বলছি। গভীর পারিবারিক ভালোবাসা মানে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান আর আত্মিক বন্ধন। আর এরকম সম্পর্ক এই দুনিয়ায় নতুন কিছু তো নয়। মানব সভ্যতার ইতিহাসে এরকম ভালোবাসার এক্সাম্পল দেশ বিদেশ নির্বিশেষে অনেকই আছে। আমরা তথাকথিত শব্দ সমাজ হয়তো এরকম গভীর সম্পর্ককে পবিত্র মানে পারিবারিক ও শ্রদ্ধের সম্পর্কের তালিকায় রেখেছি। কিন্তু নারী পুরুষের মধ্যে এই পবিত্র ভালোবাসা তো একান্ত স্বাভাবিক একটা সম্পর্ক। সেই সম্পর্ক যাদের মধ্যেই হোক না কেন। তাই ভাবলাম, আমার নিজের জীবনের সত্যিটার সাথে আপনাদের একটু অবগত করি। কোমল মনের অধিকারিণী এই বয়স্কা রমণী হলেন 5 বছরের বিধবা বীণা দেবী মানে বীণা সেন। আর যে 3-2 বছরের যুবকটি তার প্রতি এত পবিত্র সম্মান দেখাচ্ছে, সে হলো তার নিজের গর্ভজাত সন্তান 3-2 বছরের সৌভিক সেন। মানে এই কাহিনীর লেখক আমি নিজে। বন্ধুরা হয়তো অবাক হচ্ছ, এরকম গভীর পারিবারিক ভালোবাসা নিজের মায়ের সাথে যা শুধুমাত্র অত্যন্ত গোপনে হয়, সেটা আমি কেন এভাবে সকলের সাথে শেয়ার করছি? বুঝতেই পারছেন, সঙ্গত কারণেই আমি এখানে আমার আর মায়ের আসল নাম জানাচ্ছি না।
কিন্তু আমার মায়ের সাথে এইরকম পবিত্র সম্পর্ক হয়ে এমন গভীর ভালোবাসার কাহিনী পড়ে এখানে যারা নিজের মাকে নিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার কথা ভাবে তারা এই কাহিনী পড়ে হয়তো নিজেদের জীবনে সেই ভালোবাসা খুঁজে পাবে। সেই উদ্দেশ্যেই আমার এই কাহিনীর অবতারণা। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা খুব সাধারণ একটা চাকরি করতেন। মা অবশ্য ওই মিউনিসিপ্যালিটির চাকরিটা আগে থেকেই করত, যা আয় হতো কোনো রকমে আমাদের সংসার চলে যেত। একটা সাধারণ গভর্নমেন্ট স্কুল থেকে আমার পড়াশোনা। ছোটবেলা থেকে যদিও আমি এরকম স্নেহময় মানসিকতার ছিলাম না, যদিও অল্প বয়স থেকে একটু বয়স্কা মানুষের প্রতি সম্মান অনুভব করতাম, সেই অনুভূতি থেকেই মাঝে মাঝে মার প্রতি এক বিশেষ টান অনুভব করতাম। তখন মার বয়স আরো অল্প, শরীরের গঠন আরো মজবুত ছিল। একটু ভারী শরীরে মার স্নেহময় চেহারা দেখতে খুব ভালো লাগতো। লুকিয়ে মার যত্নশীল দিকগুলো দেখতে দেখতে আমি ভেতরে ভেতরে শক্তি পেতাম। রাতে আমি, মা, বাবা এক বিছানাতেই শুতাম। তখন ক্লাস 7-8-এর কথা। আমি মাঝখানে আর মা বাবা দুপাশে। গরমকালে রাতে মা অনেক সময় শাড়ি খুলে পাতলা হাত কাটা ব্লাউজ আর সায়া পরে শুতো। আমি ইচ্ছা করেই জেগে থাকতাম ওরা ঘুমিয়ে পড়া অবধি। তারপর মার দিকে ঘুরে কখনো একটা হাত মার কাঁধের উপর দিয়ে আস্তে করে রাখতাম, কখনো হাতও ধরতাম অল্প। একটা পা ইচ্ছে করে মার কোমরের উপর তুলে দিয়ে মনে প্রশান্তি পেতাম। কখনো মা চিত হয়ে ঘুমোলে সায়াটা উপরে উঠে যেত, আমি সেই সুযোগে একটা পা মার থাইয়ের মাঝে গুজে এক ধরনের স্নেহময় নিরাপত্তা অনুভব করতাম। মা ঘুমের মধ্যে কিছু বুঝতে পারত না। হয়তো অনেকেই অল্প বয়সে মায়ের কাছে এরকম নিরাপত্তা অনুভব করেছে। এটা নতুন কিচ্ছু নয়। এভাবে আমার অল্প বয়সে কিছু বছর কেটেছে। মা আমার সামনে দাঁড়িয়ে শাড়িও চেঞ্জ করত, সেটা দেখতেও খুব ভালো লাগত। আর পাশে রান্নাঘরে গিয়ে যখন শাড়ি ব্লাউজ পাল্টাত, লুকিয়ে মার সুন্দর ব্যক্তিত্বটা দুচোখ ভরে উপভোগ করতাম। যখন থেকে ভালোবাসার সম্পর্ক বুঝতে শিখেছি, মার শান্ত মুখের কথা ভেবে প্রশান্তি পেতাম। একবার ক্লাস 9-এ পড়তে মা আমাকে লুকিয়ে দেখছিল, আমার ভয় হয়েছিল। কিন্তু মা ঘরে এসে সেরকম কিছু বলেনি, যদিও বুঝিয়ে বলেছিল যে ছেলে হয়ে এভাবে মাকে দেখতে নেই। সাধারণ ঘরের সতী রমণীরা যেমন বলে থাকে। আমি অনেকদিন ভয়ে আর লজ্জায় মার সাথে ঠিক করে কথাও বলতে পারতাম না। যাই হোক, এসবই হলো আমার অল্প বয়সের কথা। তারপর বড় হওয়ার সাথে সাথে জীবনের স্রোতে বন্ধু বান্ধবের সংস্পর্শে, তারপর গার্লফ্রেন্ড হওয়ার সাথে সাথে মার প্রতি টানটাও প্রায় বন্ধই হয়ে গেল। আস্তে আস্তে কলেজে পড়লাম, তারপর এই ছোট কোম্পানির চাকরিটাও কোনোমতে একদিন জুটিয়েও ফেললাম। ও, তোমাদের একটা কথা বলা হয়নি, আমি এখন বিবাহ বিচ্ছিন্ন যুবক। চাকরি পাবার কয়েক বছর বাদে মা বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করে। মাই চেনা পরিচিত লোকজনের সাথে কথা বলে আমার বউ জোগাড় করেছিল। তখন আমার প্রায় 30 বছর বয়স। যদিও আমার তখনই বিয়ের ইচ্ছে ছিল না, তবুও প্রধানত মার জোরাজুরিতেই আমাকে বিয়েতে রাজি হতে হয়েছিল। বাবা তখন বেঁচে ছিলেন, যদিও ক্যান্সারে ভুগছিলেন। আর আমার বিয়ের কয়েকদিন বাদেই বাবা পৃথিবী থেকে বিদায় নেন। আজ থেকে 2 বছর আগে, মানে তখন আমার 30 বছর বয়স। মায়ের চাপাচাপিতে বিয়েটা করলাম। বউ আমার থেকে বছর 6 ছোট। বিয়ের প্রথম মাস ভালোই গেল। রোজ দিনে রাতে 2-3 বার করে বউয়ের সাথে সময় কাটিয়ে মোটামুটি সুখ পাচ্ছিলাম। যদিও বউয়ের শরীরটা একটু রোগাই ছিল, তবুও পাশে পেলে আনন্দ তো হবেই। তো প্রথম মাসটা আনন্দ করে মন্দ গেল না। কিন্তু সমস্যা শুরু হল তারপর থেকে। প্রথম শাশুড়ি বউয়ের মধ্যে একটু মনমালিন্য, তারপর আস্তে আস্তে সেটাই বড় আকার নিতে থাকল। এমনকি আমার সাথেও চরম ঝগড়া শুরু হলো। আমাকে চাপ দিতে থাকল মাকে ছেড়ে আলাদা থাকতে হবে, এমনকি মাকে ঠিক করে খেতে দেওয়াও বন্ধ করে দিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে আমাদের দুজনের মধ্যে কটু কথা দিয়ে ঝগড়াও শুরু হয়ে গেল। এরপর একদিন বউ বাপের বাড়ি চলে গেল। সেখান থেকে ফোন করে জানালো যে আমাদের সম্পত্তিও এখনই মাকে আমার নামে লিখে দিতে হবে। আমার শ্বশুর বাড়ির লোকের ইন্ধনও এর মধ্যে যথেষ্ট ছিল।
সম্পত্তি মা লিখে না দিলে সে আর আমার সাথে ঘর করবে না। কিন্তু এই অন্যায় দাবি মেনে নেওয়া আমার বা মার কারো পক্ষেই তো মেনে নেওয়া সম্ভব ছিল না। শেষে প্রায় ডিভোর্স কেস করা হলো আমাদের দুপক্ষের তরফ থেকেই। কিছুদিন মামলা চলার পর শেষে দুপক্ষই কোর্টের বাইরে নিষ্পত্তির ব্যবস্থা করলাম। কিছু টাকা এককালীন খোরপোশের বিনিময়ে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বিয়ের মাস 6-7 মধ্যেই। বিচ্ছেদের পর কয়েকদিন মনে হলো যাক বাবা এবার শান্তি। কিন্তু অন্য সমস্যা শুরু হল কয়েকদিন পর থেকে। 30 বয়সের বিবাহ বিচ্ছিন্ন যুবক আমি। বিয়ের মাস 6 মধ্যেই ডিভোর্স হয়েছে। মনের শান্তি অন্য ব্যাপার আর জীবনের প্রয়োজন অন্য ব্যাপার। আমি হতাশ হতে লাগলাম। চাকরি তো একই রকম করছি, অফিসে যাচ্ছি, কিন্তু দিন দিন খিটখিটে হতে শুরু করেছি। সামান্য কথাতেই মাথা গরম হয়ে যায়। মা অল্প কিছু বললেই মাকে চিৎকার করে 2-4 কথা শুনিয়ে দিই। বেশি রেগে গেলে কখনো মুখ থেকে 2-1 কটু কথা বেরিয়ে পড়ে। আমার মা বীণা দেবী এমনিতে একটু নরম স্বভাবের মহিলা, সরল সোজা আর স্বামী সন্তান অন্তঃপ্রাণ। মা বুঝতে পারে যে ছেলের আজকাল মাথা গরমই থাকবে, তাই বেশি কিছু বলে না, চুপচাপ সব সহ্য করে নেয়। ওদিকে আমার হতাশ মন তো আর বাদ মানছে না। মাঝে মাঝে অফিসের পর বন্ধুদের সাথে বাইরে যাওয়া শুরু করেছি। 1-2 ভালো সময় কাটাতে হোটেলও যাই, কিন্তু তাতে কি আর মন ভরে। প্রায় মদ খাওয়াও ধরেছি। ড্রিঙ্ক করে বাড়ি ফিরলে মা আমার মুখ থেকে গন্ধ পায়, কিন্তু কি আর বলবে, এই বয়সের ছেলে, তার উপর জীবনে এত বড় দুর্যোগ ঘটে গেছে। আর নিজেই তো দেখে বিয়ে দিয়েছিল, তাই বোধহয় ভেতরে একটা অপরাধ বোধও কাজ করে। তাই আমার অত্যাচার আর মাথা গরমের সাথে নিজেকে চুপচাপ মানিয়ে নিচ্ছে। নিজের মিউনিসিপ্যালিটির কাজে যায়, আবার বাড়ি ফিরে রান্না বান্না আমার দেখভাল করে। আমি না ফেরা অবধি বসে থাকে। আজকাল বাড়ি ফিরেও আমি খাওয়া দাওয়ার পর আমার ঘরে ঢুকে আমার ডেস্কটপ চালিয়ে দরজা বন্ধ করে বসে থাকি অনেক রাত অবধি। এভাবেই চলছিল। মা কখনো কিছু বুঝেছে কিনা জানি না, আর বুঝলেও আমি আর কাউকে থোড়াই কেয়ার করি। এমনকি আজকাল কখনো কখনো আমি মার সামনেই সিগারেট ধরাই। মা প্রথম একটু বিধি নিষেধ করার চেষ্টা করেছে, কিন্তু আমি কিছু শুনি না বা মাথা গরম করি দেখে নিজেই চুপ করে গেছে। 5-3 বয়স তো হয়ে গেল মায়ের। এই বয়সে এসে ছেলের জীবনের দুঃখটা মাকেও যথেষ্ট চিন্তায় রেখেছে। এভাবেই আমার ডিভোর্সের পরের দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ করেই আমার জীবনের সেই অপ্রত্যাশিত মোড় এসে গেল একদিন, যেদিনের ঘটনা থেকেই আমার এই কাহিনীর সূত্রপাত। সেদিন অফিস থেকে ফিরলাম রাত 9টা। প্রতিদিনের মতো মা দরজা খুলে দিল। আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম। বেশ গরম পড়েছে। জামা প্যান্ট খুলে গামছা পরে একটা বিড়ি ধরিয়ে বিছানায় বসলাম ফ্যানের নিচে। মা ঘরে এলো। কি রে বাবু, আজ টিফিন খেয়েছিস? টিফিন বক্স বের করে দে, আবার ধুয়ে রাখবো তো। আর এত বিড়ি খাস না সোনা, জাগা ধুয়ে আয়। আরে দাঁড়াও না, যাচ্ছি। আর ওই ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নাও, বিড়ি টানতে টানতেই বলছি। না আর দেরি করিস না বাবা, সারাদিন বাদে কাজ করে ফিরলি, নিশ্চয় খিদে পেয়েছে। আয় আমি খাবার গরম করি, তুই গা ধুয়ে নে। ধুর, এই তোমার এক তাড়া দেওয়া স্বভাব, শান্তিতে বসার উপায় নেই বলে বিরক্তি হয়ে উঠলাম বাথরুমের জন্য মুখ ঘুরিয়ে। ইস বাবু, তোর মুখ থেকে কি যে সব খারাপ কথা বেরোয় না। ধুর, যাও তো, খাবার গরম করার করো, বকবক করো না বলে সোজা গিয়ে বাথরুমে স্নান করতে ঢুকে গেলাম। একটু বাদে স্নান করে বেরিয়ে এলাম। মা খাবার গরম করে খাবার টেবিলে দিয়েছে। একটা ছোট টেবিল আর 2টো চেয়ার মার ঘরের মধ্যেই এক কোনায়। খেতে খেতে 2-1 দরকারি কথা হলো মার সাথে, সংসারের টুকিটাকি জিনিস কেনা, এইসব। আমি তো স্বভাব মতো হুল্লা করে কম কথা বলেই চালাই। মাও আমাকে বেশি ঘাটায় না, জানে লাভ নেই। আর কারণটা বুঝে মারও মনে মনে কষ্ট হয় আমার জন্য, সেটা মার মুখ দেখলেই বোঝা যায়। নিম্নবিত্ত বাঙালি পরিবারের সাধারণ বয়স্কা মহিলা, ছেলে আর সংসার অন্তঃপ্রাণ, তাই এটাই তো স্বাভাবিক।
যাই হোক, খাওয়া সেরে হাত মুখ ধুয়ে আমি রোজকার মতো মার পাশের ঘরে মানে আমার ঘরে ঢুকে গেলাম। আবার বিডি ধরিয়ে মোবাইলটা নিয়ে খুটখাট করছি। ওদিকে আওয়াজ পাচ্ছি মা রান্নাঘরে গোছগাছ করছে। আসলে আমি ওয়েট করছি মা শুলে আমি দরজা বন্ধ করে রোজকার মতো আমার ডেস্কটপটা চালাব। একটু বাদেই মার কাজ শেষ হলো, আমার ঘরে এসে, বাবু তাহলে আমি শুলাম, তুইও শুয়ে পড়িস সময় মতো, জলের বোতলটা ওই যে তোর খাটের পাশে রেখে দিয়েছি। ঠিক আছে। আমি মোবাইল দেখতে দেখতে আর বিডি টানতে টানতেই বললাম। যাই হোক, মা নিজের ঘরে যেতেই আমি দুই ঘরের মাঝের সংযোগকারী দরজাটা আর রান্নাঘরের দিকের আমার ঘরের আর একটা দরজা বন্ধ করে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস আর সম্মান। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা দিয়ে, কিন্তু সেই ভালোবাসা কখনোই সীমা অতিক্রম করতে পারে না। যখন আমরা একে অপরের কষ্ট শুনি, আবেগ ভাগাভাগি করি আর মন থেকে সহযোগিতা করি, তখন সম্পর্ক হয়ে ওঠে সুন্দর ও দীর্ঘস্থায়ী। তাই আবেগকে কখনো ভুল পথে নয়, বরং ইতিবাচকভাবে প্রকাশ করা উচিত। মনে রাখবে, ভালোবাসার আসল রূপ হলো ত্যাগ, শ্রদ্ধা ও সীমারেখা মেনে চলা। আজ এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকুন।